আওয়ামী লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় 1 2 3 4 এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাবি সহ সারা দেশ। দলটির নিবন্ধন বাতিলের দাবি এনসিপির, কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। যে রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। নির্বাচন ও সংস্কার মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বললেন তারেক রহমান। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজীর হাটে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি সম্পন্ন। যানবাহনের চাপ বাড়লে বাড়ানো হবে ফেরি। মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র খনন কাজ। 6 বছরে কাজের অগ্রগতি মাত্র 34%। হুমকির মুখে জীববৈচিত্র্য। রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে জামালপুরে আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ। দ্রুত সরানোর আশ্বাস পিডিবির। আইডিএফকে গাজায় আরো এলাকা দখলের নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। টানা 19 দিন সহায়তা না পৌঁছানোয় মানবিক বিপর্যয় চরমে। এবং বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়েকে 1-0 গোলে হারালো আর্জেন্টিনা। পরবর্তী ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলে 2026 বিশ্বকাপের টিকিট পাবে দেশটি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছে ছাত্র জনতা। তাদের দাবি, কারো প্রেসক্রিপশনে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না জনগণ। দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা। হাসান মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরপর মধ্যরাতে দীর্ঘ পোস্টে আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটি বিশেষ মহল প্রেসার দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শঙ্কা প্রকাশ করেন প্রাণনাশের। এমন প্রেক্ষাপটে শুক্রবার জুমার নামাজের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় কোনো প্রেসক্রিপশনে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মানবে না বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভের ডাক দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। পরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দেন তারা। এই দেশে আবারও সেই ফ্যাসিবাদকে, সেই আওয়ামী পুনর্বাসন করার একটি পায়তারা করা হচ্ছে। ছাত্র জনতা থাকতে, বেঁচে থাকতে কখনো এই রিফাইন্ড আওয়ামী লীগ নামের নতুন কোন আওয়ামী লীগকে আমরা ফিরে আসতে দিব না। এদিকে একই দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামেও। গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এর ফল সবাইকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এছাড়া জাহাঙ্গীরনগর সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ১,৫০০ বিপ্লবী রক্তের সাথে বেইমানি করলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজনীতিবিদ এবং জনগণ ছাড়া গণতান্ত্রিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্য কোনো প্রতিষ্ঠানে নেই বলে সাফ জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ দলটি নিষিদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যমতে আসার আহ্বান জানান তিনি। এ সময় আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যের নিন্দা জানান তিনি। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের সমালোচনা করে বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ দলটি নিষিদ্ধের সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে আসার আহ্বান জানান তিনি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপি আহ্বায়ক বলেন, রাজনীতিবিদ এবং জনগণ ছাড়া গণতান্ত্রিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই অন্য কোনো প্রতিষ্ঠানের। নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গতরাতে দেয়া নিজের ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়ে বলেন, আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, দল হিসেবে শাস্তি দিতে হবে, তারপর অন্য কোনো আলোচনার ব্যাপারে ভাবা যাবে। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসেবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। সারা দেশে এনসিপি নেতাকর্মী, সমর্থক ও ছাত্র জনতা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ ফ্যাসিবাদ নিয়ে আর ফিরে আসতে পারবে না, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে নোফেল সোসাইটির আয়োজনে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দুধে ধোয়া তুলসী পাতা ছিল না। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ কোনো দেশি শক্তি নয়, তাদের ঘুড়ির নাটাই দিল্লিতে। কথা উঠছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে একটা জিনিসের, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনো দুধে ধোয়া তুলসী পাতা না। ওইটা হচ্ছে প্রথম বাকশাল বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন দর্শন করা হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলে। অন্তর্দ্বন্দ্বে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই, আওয়ামী লীগ অ্যাজ ফ্যাসিজম আকারে এখানে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই মন্তব্য করেন তিনি লিখেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম। গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রস্তুত আছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে একথা বলেন তিনি। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা পর্যন্ত এ লড়াই চলবে বলে জানান সার্জিস আলম। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হচ্ছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দিলে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ পাবে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানান, আবেগের বশবর্তী না হয়ে বাস্তবতার সাথে সিদ্ধান্ত নেওয়ার। শুক্রবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবী ও সুশীল সমাজের সম্মানে বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিলের সামনে নিয়ে এসে সেখানে উপস্থিত হয়ে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব আহ্বান জানান, কোনো অলীক ধারণা বা আবেগের বশবর্তী না হয়ে বাস্তবধর্মী সিদ্ধান্ত নেয়ার। আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ
গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। পরে বিভিন্ন পেশাজীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। মাধ্যমে আমাদের এটি অর্জন হয়েছে। পেশাজীবীদের বক্তব্যের পরে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে সংশয় তৈরি করা হচ্ছে। দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। তাই সরকারকে আহ্বান জানিয়েছেন এমন কোনো সিদ্ধান্ত না নিতে যাতে ফ্যাসিবাদ পুনর্বাসন হওয়ার সুযোগ পায়। দায়িত্ব কর্তব্য নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি মন্তব্য করেন। এ সময় বর্তমান পরিস্থিতিতে জনগণকে সংযত, সতর্ক, ঐক্যবদ্ধ থেকে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচারটাই জনগণ দেখতে যায় বলে মন্তব্য করেন জামায়াতের আমির। 2024-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জালের মৌলিক সংস্কারের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান জামায়াতের আমির। গাজা ইসরায়েলের হামলা এবং ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ সময় সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি জানান, যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে জাতিসংঘের হস্তক্ষেপে ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে ইসরায়েল ও ভারতের দোসর শেখ হাসিনা যাতে বাংলাদেশে রাজনীতি করতে না পারে, এজন্য প্রয়োজনে দেশের তৌহিদি জনতা রাজপথে রক্ত দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এদিকে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা ও ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপর দেশটির আধিপত্যবাদী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। ইসরায়েলের বর্বর হামলা বন্ধ না করা হলে বিশ্ব মুসলিম উম্মাহ মিলে তা প্রতিহত করার ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নেতারা। আমরা দাবি জানাতে চাই, গণহত্যাকারী নেতানিয়াহু এবং তার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করার দায়ে জাতিসংঘের হস্তক্ষেপে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েল ও ভারতের দোসর শেখ হাসিনা যাতে বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত বলেও জানান তিনি। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এ সময় দলটির সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, আওয়ামী লীগ থেকে সুবিধা নিতে অনেক রাজনৈতিক দল ভেতরে ভেতরে তাদের প্রতিষ্ঠিত করার পায়তারা চালাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারও যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চান, তবে তাদেরকেও প্রতিহত করার ঘোষণা দেন নুরুল হক নূর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। গণমাধ্যম সংস্কার কমিশন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় কমিশনের সদস্যরা এই প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদন জমা দেওয়ার পর দুপুর 1টায় যমুনার বাইরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
বান্দরবানের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের ২ নং ওয়ার্ড রাঙ্গাঝিরিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে 999 নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে দুর্গম পাহাড়ি এলাকা ছামছড়ি থেকে রাত 12টার দিকে মরদেহ উদ্ধার করে। এদিকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাশরুল হক মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, নিহতের হাত মুখমণ্ডলে কাটা আঘাত রয়েছে। নিহতের নাম তৈয়বা বেগম। তিনি একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মগেনঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। চট্টগ্রাম নগরের জিএসসি মোড়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় 4 জন আহত হয়েছেন। শুক্রবার নগরীর খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম শাহ আলমের অনুসারী এবং নগর ছাত্রদলের সদস্য সচিব তুহিনের অনুসারীদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এ ঘটনায় 2 জন গুলিবিদ্ধ এবং 2 জন ছুরিকাহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে গোলাগুলির ঘটনায় খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে সিএমপি। হবিগঞ্জে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে 3 যুবকের বিরুদ্ধে। গেল বুধবার রাতে জেলার বানিয়াচং উপজেলার গুনুই গ্রামে ঘটনা ঘটে। নির্যাতিতা কিশোরী জানায়, ওই দিন রাত আনুমানিক 9টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা একই গ্রামের ইকবাল, কামরুল ও হুমায়ুন তার মুখ চেপে জোরপূর্বক তুলে নিয়ে ইকবাল পাশবিক নির্যাতন চালায়। পরদিন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। মুখের মধ্যে তারা কিতা দিয়া দইরা নিয়া তারা একটা জায়গার মধ্যে রাখিয়া তারা দর্শন কইরা রেপ কইরা আইনা রাস্তার মধ্যে ফেলা দিছে। এমন তার মধ্যে রাত 2টার সময় পারির মধ্যে মেয়েটা উঠে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে অবগত করলে আমরা থানা থেকে সাব ইন্সপেক্টর পাঠাই এবং ঘটনার বিষয়ে প্রাথমিক ইনভেস্টিগেশন করে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং এই নাহিদা আক্তার 14 বছরের একটু কিশোরী দর্শনের শিকার হয়েছে বলে জানা গেছে এবং এই সংক্রান্তে আমরা বানিয়াচং থানা অফিসার এনসিসির বরাবরে একটি ফ্যাক্স বার্তা প্রেরণ করেছি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এবার পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন। ফেরি সংখ্যা বাড়ানোর, নিরাপত্তার জোরদার সহ নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। যানবাহনের চাপ বাড়লে প্রয়োজনে আরও ফেরি সংযোজন করবে ঘাট কর্তৃপক্ষ। এদিকে যাত্রী ভোগান্তি নিরসন ও ঘাট এলাকায় চাঁদাবাজি রুখতে টহল বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার অন্যতম প্রবেশপথ পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথ। এই নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন। ঈদে ঘরমুখ মানুষের নিরাপদে পারাপার নিশ্চিত করতে ফেরি সংখ্যা বাড়ানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে 17টি ফেরি দিয়ে আমরা ঈদ সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের নেয়া এসব পদক্ষেপ স্বস্তি এনে দেবে মনে করছেন সুবিধাভোগীরা। চিন্তায় রাহাজানি এইগুলো যেন না হয়, পুলিশ প্রশাসন যেন এগুলোর দিকে একটু নজর দেয়। ঈদের সময় যানজট যাতে না থাকে পুলিশ প্রশাসন সহযোগিতা করে সবসময়, এটাই আমাদের প্রত্যাশা। সবচেয়ে বড় কথা কি রোডঘাটটা যেন ক্লিয়ার থাকে আর চিন্তায় রাজধানী ডাকাতিটা যাতে খুব কেয়ারফুল থাকে। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে বিশেষ সতর্কতা গ্রহণের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন। পাশাপাশি মলম পার্টি ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঈদে যাতে অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং ছিনতাইকারী যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটাতে পারে এবং বাসে যাতে অতিরিক্ত পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে, এই জন্য আমাদের সার্বক্ষণিক মোবাইল পার্টি এবং আমাদের কন্ট্রোল রুম থাকবে। আমরা ওখানে সবাইকে যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতায়াত করতে পারে এবং সবাই যাতে যাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে প্রোগ্রাম করেছি এবং এটি এক্সিকিউট করে আমরা
একটা সুন্দর ঈদ মানুষকে উপহার দিতে চাই। ঈদ উল ফিতর উপলক্ষে মানুষের চলাচল বিঘ্ন করার জন্য সড়ক পথে বাস এবং অন্যান্য যানবাহন যাতে ঠিকঠাক ভাবে চলে, নিয়ম শৃঙ্খলা মেনে চলে, সেই জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। পাশাপাশি আমাদের 2টি আরিচ এবং পাটুরিয়া ঘাটে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবে। পাশাপাশি আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 17টি এবং আরিচা কাজিরহাট নৌরুটে প্রস্তুত রয়েছে 6টি ফেরি। নির্বিঘ্ন হবে ঘরমুখ মানুষের ঈদযাত্রা, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন কাজ। 6 বছরে কাজের অগ্রগতি মাত্র 34%। এতে নাব্যতার সংকটে এই নদ পরিণত হচ্ছে সরু খালে। দিন দিন কমছে মাছ, হুমকির মুখে জীববৈচিত্র্য। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 2019 সালে 227 কিলোমিটারের ব্রহ্মপুত্র নদ খননের কাজ শুরু করেন বিআইডব্লিউটিএ, যার জন্য বরাদ্দ করা হয় 2763 কোটি 60 লাখ টাকা। এক পাশে খনন হলেও অন্য পাশে চর জেগে উঠেছে। অপরিকল্পিত খননের কারণে নদীর অস্তিত্ব সংকটে পড়েছে। কৃষিজমি বালুতে নষ্ট হচ্ছে, মাছের সংখ্যা কমেছে এবং হুমকিতে পড়েছে চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা। ছিল আপনার ধার ছিল, নৌকা টোকা চালাই আমরা, সুবিধা ছিল, ভাড়া হইতো বেশি। আর তো নদী জায়গায় গেছে, তো ভাড়াও নাই, পানিও নাই। আগে কি সুন্দর আমরা নৌকা নিয়ে কৃষি ভার্সিটি যাইতাম, আসতাম, পানি থাকতো, ওই খাগড়ুড়ি যাইতাম। ড্রেজিং করার পরে এইটাও বন্ধ হয়ে গেছে। ড্রেজিং ঠিক মতন হয় না, নদীর খালি ওই পাশে ঘুষে ঘুষে নিয়ে যাইতেছে, তারপরে মাঝখান দিয়ে চটলাই পড়ে যেতেছে, নৌকা নিয়ে যেতে পারি না। আগে তো মাছ টাছও খাইতে পারছি, এখন কোনো কিছুই খাইতে পারি না, নৌকা আমরা ঠিক মতন চালাইতে পারি না, আমার আয় উন্নতির একদম নাই। খননের নামে নদ ধ্বংস করা হচ্ছে অভিযোগ করে এর সঙ্গে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচার চেয়েছেন ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক। খনন প্রক্রিয়া শুরু হওয়ার আগে যে পর্যায়ে ছিল নদীটা, এখন সেখান থেকে কোনো ডেভেলপ হয় না, বরঞ্চ অবনতি হয়েছে। এই খননের কাজটি দ্রুত থামিয়ে দিয়ে এইটার পরিকল্পনার সাথে যারা যুক্ত ছিল এবং বাস্তবায়নের সাথে যারা যুক্ত ছিল, যারা লুটপাট করেছে, তাদের আসলে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। বিআইডব্লিউটিএ জানিয়েছেন প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আমাদের মেয়াদ 25শে জুন পর্যন্ত আমাদের ছিল, আমরা আরো 2 বছরের জন্য পাঠাইছি আর কি, মেয়াদ বাড়ার জন্য আর কি। উৎসমুখে ভরাট হয়ে যাওয়া 12 কিলোমিটার খনন সম্পূর্ণ না হলে প্রকল্প সফল হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জামালপুরে একটি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ চলছে। মাঝখানে প্রায় 60টি বিদ্যুতের কুঠি রেখেই কুঠির কারণে রাস্তার কাজ ঠিকমতো করতে পারছে না ঠিকাদার প্রতিষ্ঠান। বারবার খুঁটিগুলো সরাতে বললেও ব্যবস্থা নেয়নি পিডিবি, এমনটি বলছে সড়ক বিভাগ। অপরদিকে পিডিবি বলছে দ্রুত রাস্তা থেকে পুলগুলো সরানোর ব্যবস্থা করা হবে। জামালপুর থেকে রিয়াদ হাসান হৃদয়ের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। এভাবেই মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে চলছে সড়ক প্রশস্তকরণের কাজ। এই দৃশ্য জামালপুরের সরিষাবাড়ির দিকপাইপ থেকে ভুয়াপুর পর্যন্ত 21 কিলোমিটার সড়কে রয়েছে 50 থেকে 60টি খুঁটি। এবং এখানে অ্যাক্সিডেন্ট অতিরিক্ত মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট এখানে হয়, এটা হলো চৌরাস্তা। মাঝখানে এই বিদ্যুৎ পোলগুলো অতি দ্রুত বেগে তুলে নেওয়া উচিত। চালকরা বলছেন রাস্তার মাঝখানে এমন খুঁটি রেখে কাজ করায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। শিগগিরই খুঁটিগুলো সরানোর দাবি তাদের। এই খুঁটি থাকাতে গাড়ি ক্রসিং করা সমস্যা, অ্যাক্সিডেন্টের ভয়। হয়তো একটা গাড়ি আইতাছে, হয়তো আমি গেতাছি, ওদের সামনে থামবা বাজবে, এর অসুবিধা না। জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন সরিষাবাড়ি পিডিবিকে টাকা পরিশোধ করা হয়েছে অনেক আগেই, তবু সরানো হয়নি সড়কে থাকা বিদ্যুতের খুঁটি। যে বৈদ্যুতিক পোল যাদের পিডিবি, তাদেরকে আমরা টাকাও পরিশোধ করে দিছি, বেশ দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু তারা পোলটা সেইভাবে সরায় নেই। মাঝখানে মাত্র 4-5টা পোল সরানো হয়েছে। পিডিবির নির্বাহী প্রকৌশলী বলছেন দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন কাজের পর খুঁটি সরালে টেকসই হবে না সড়ক। প্রয়োজনীয় অর্থ সংস্থান প্রদান করেছেন। আমরা টেন্ডারিং প্রক্রিয়ার ভিতরে আছি, অতি দ্রুতই এই পোলগুলো অপসারণ করা সম্ভব হবে। আমি যতই মালামাল দেই, যতই করে দেই, আমার ভিতরের জায়গাটা কমপ্লেকশন আসবে না।
দেখা যাবে ওই জায়গাটা আমার রাস্তার মানে ওই অংশটা শুধু দুর্বল থেকে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তার খুঁটি সরিয়ে সঠিকভাবে রাস্তার কাজ করার জন্য দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটের বিভিন্ন সড়ক ও মহাসড়কগুলোতে অবাধে ঝুঁকি নিয়ে চলছে নসিমন করিমন ফটফটি। এতে দুর্ঘটনার পাশাপাশি রাস্তাগুলোতে সৃষ্টি হচ্ছে যানজট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে এবং এতে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের শহরের একদম 0 পয়েন্টের পাশেই নতুনহাট এলাকায়। তো একটা বিষয় জানিয়ে রাখি, আজকে এখানে হাটবার শনিবার, এখানকে শনিবার আর বুধবার কিন্তু এই নতুনহাটের হাট, এবং এই হাটটি কিন্তু উত্তরবঙ্গের গরুর হাটের মধ্যে কিন্তু একটা অন্যতম একটা বৃহৎ হাট এই জয়পুরহাটের নতুন হাট। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু প্রত্যেক শনিবার এবং বুধবার কিন্তু অতিরিক্ত ভোগান্তি হয়। তারপরে কিন্তু প্রতিদিনই কিন্তু এখানে এই যে অবৈধ নসিবন পরিবহন ভুটভুটি অর্থাৎ শ্যালো চালিত যে এই যানগুলো, এখানে কিন্তু তাদের কিন্তু রোড পারমিট বা তাদের বানানোর কোনো লাইসেন্স বা বিআরটিএ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কিছুই নেই। অর্থাৎ এটা কিন্তু যত্রতত্র লেদ মেশিনে বা স্থানীয়ভাবে যে লেদের দোকানগুলো আছে সেখানে কিন্তু এগুলো তৈরি করে রাখে। আপনি দেখছেন যে এভাবেই এই যে শহরের দাপিয়ে বেড়াচ্ছে এবং যানজট প্রচন্ড ভাবে যানজট সৃষ্টি করছে। এবং আপনি জানেন যে শহরের 0 পয়েন্টের পাশেই এই হাটটি, এখানে কিন্তু প্রতিদিন কিন্তু এখানে এই পাড়া মহল্লার রাস্তাগুলোতে এভাবেই যানজট লেগে থাকে এবং যান সৃষ্টি হয়। এবং পাশাপাশি কিন্তু এই যে লোহা এবং যে পুরাতন শ্যালো দিয়ে যে মানে পানি সেচের শ্যালো দিয়ে যে এই যে নসিবন পরিবহন গুলো তৈরি করা হয়, সেগুলোতে কিন্তু একটা ঝুঁকি নিয়ে কিন্তু দুর্ঘটনা প্রায় ঘটে। এবং পাশাপাশি আর একটা বিষয় জানিয়ে রাখি যে এদের কিন্তু যে ড্রাইভিং লাইসেন্স বা এরকম কোনো প্রশিক্ষণ নেই, যেটা বিআরটিএ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে যে যেহেতু অবৈধ যান সেখানে কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্স বা চালকের প্রশিক্ষণ এরকম কিছু নেই। তো সর্বোপরি বলা যায় যে এখানে একটা শহরটা যানজটের দুর্ভোগের মধ্যেই এই শহরবাসী চলাচল করছে। আমি একজন শিক্ষার্থীর কাছে এখানে শিক্ষার্থীদের জানতে চাইবো যে আপনারা তো নিয়মিত এখানে কলেজে যান, কি অবস্থা আপনাদের? অবস্থা হচ্ছে খুবই বাজে। আমাদের আজকের দিন করে অনেক প্রবলেম ফেস করতে হয়। আমরা প্রাইভেট কলেজে ভালোভাবে যেতে পারি না, এই জন্য আমাদের এখানে দুর্ঘটনাটাও বেড়ে গেছে। আর এগুলো তো সব অবৈধ গাড়ি, এনাদেরকে আটকানোর জন্য, এনাদের চলাচলের জন্য আলাদা রাস্তা দেওয়া হয়েছে, তবুও এনারা এই রাস্তা দিয়ে চলাচল করে। আর এখানে অনেক জ্যাম হয় এটার জন্য। আর এই জন্য আমরা প্রাইভেট কলেজে ভালোভাবে ঠিক মতো সময় মতো পৌঁছাতে পারি না। আর আমাদের ছোট ভাই বোনদের যে আমরা কলেজে নিয়ে যাবো, স্কুলে নিয়ে যাবো, তখন অনেক ভোগান্তি সৃষ্টি হয়। প্রতিদিনে পৌঁছাতে পারি না, আমাদের দুর্ঘটনার চাপ থাকে, হাঁটারও কোনো জায়গা নাই, এরকম অবস্থা হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। তো সর্বোপরি বলা যায় যে জয়পুরহাটে যত্রতত্র এভাবে যদি এই নসিমন পরিবহন ভুটভুটি এবং পাশাপাশি যে অটো রিক্সার যে একটা দাপট, সব মিলে অবৈধ যানের শহর হয়ে গেছে জয়পুরহাট। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যানজট নিরসনের জন্য। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই যানজট পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি তোয়ার কাছে স্টুডিওতে চলে যাচ্ছি। তোয়া। আপনাকে ধন্যবাদ রেজাউল। দর্শক, জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম। প্রায় ৯৮ বছর ধরে ২৪ ঘন্টা কোরআন তেলাওয়াত চলে টাঙ্গাইলের ধনবাড়ির নওয়াব শাহী জামে মসজিদে, যা শুরু করেন সৈয়দ নওয়াব আলী। ৭০০ বছরের পুরানো এই মসজিদে তার মৃত্যুর পরও এই রেওয়াজ ধরে রেখেছেন তার উত্তরসূরিরা। সহকর্মী অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। কবরের আযাব থেকে মুক্তি পেতে ১৯২৭ সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী নওয়াব শাহী জামে মসজিদে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। ১৯২৯ সালে মারা যান তিনি। মসজিদের এক পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুর পরও কবরের পাশে চলছে কোরআন তেলাওয়াত। সেলজুক তুর্কি বংশের ইস্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই ১৬ শতাব্দীতে এক কক্ষ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন। পরে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী ১১৫ বছর আগে মসজিদটি সম্প্রসারণ করে এর আধুনিক রূপ দেন।
সংস্কারের পর মসজিদটি বর্গাকৃতির ও 3 গম্বুজ বিশিষ্ট মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য পূর্ণ করা হয়। প্রায় 10 কাঠা জায়গার উপর নির্মিত মসজিদটির চারদিক থেকে 4টি প্রবেশপথ এবং 9টি জানালা এবং 34টি ছোট ও বড় গম্বুজ রয়েছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই মসজিদে এসে নামাজ আদায় করেন। অনেকেই মনোবাসনা পূরণের জন্য মানত করেন। তো এখানে এসেছি, একটা আকর্ষণ আছে, এখানে লোকজনও বেশি, এখানে দেখারও অনেক কিছু আছে। প্রত্যেকটা স্থাপনার বাড়ি, প্রতিষ্ঠান এবং এই মসজিদ, এবং বিরাট বড় একটা পুকুরও আছে এখানে। তো এই যে কারুকার্যগুলি দেখতেছি অত্যন্ত সুন্দর। এখানে বিভিন্ন স্থান থেকে মানুষ দর্শনার্থী এখানে আসে, মানত করে, পরিমাণ মানত ইনশাআল্লাহ কবুল হয় আল্লাহর দরবারে। এখানে বিশিষ্ট আল্লাহর ওলিরা শহীদ আছে, ওনার দাদা পরদাদা এবং ওনার বাবা সহ ওনাদের বংশগত যারা ছিলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহর ওলি ছিল। নামাজের সময় ছাড়া 1 মিনিটের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয়নি বলে জানান কোরআন তেলাওয়াতকারী। আমাদের ডিউটি ভাগ করা আছে, ডিউটি সময় দেওয়া আছে। আমরা 5 জন হাফেজ সাহেব, 4 জনের 20 ঘন্টা, 1 জনের 4 ঘন্টা, এই 24 ঘন্টা। রাতের দিনে সবসময়ই কোরআন তেলাওয়াত হয়। আজানের সময় এবং নামাজের সময়টা বন্ধ থাকে। 700 বছরের পুরাতন এই মসজিদের পাশের কবরে প্রায় 98 বছর ধরে কোরআন তেলাওয়াত হয় 24 ঘন্টা। নিউজ ডেস্ক, দেশ টিভি।